শামসু জিভে কামড় দিয়ে বলল, স্যার কি যে কন, আমি গরিব মানুষ, আমার কি দয়া করার কোনো ক্ষমতা আছে? গরম পানি দেই, স্নান করেন। গরম পানি কোথায় পাবেন? কেতলিতে গরম পানি বলক উঠতাছে, স্নান কইরা দোকানে ওঠেন, তারপর খানা। রাশেদের হট বাথের শখ ছিল, সে আয়েশ করে হট বাথ নিল। বালতিতে গরম পানি, মাথায় পড়ছে ঠান্ডা পানি, একই সঙ্গে হিমশীতল পানি এবং গরম পানির ধারা, স্নান। খেতে বসেও চমক, খিচুড়ি সঙ্গে ডিমের ভর্তা। রাশেদ আনন্দিত গলায় বলল, খিচুড়ি কোথায় পেয়েছেন? শামসু বলল, বাপ বেটা না খায় থাকবো? খিচুড়ি সন্ধ্যা ওয়াক্তে আমরা খাইছি। সকালের নাস্তার জন্য কিছু ছিল, সেটা আপনারে দিলাম। খাইতে কি স্বাদ হয়েছে স্যার? অমৃতের মতো লাগছে। আপনাকে ধন্যবাদ। আমারে খামোখা ধন্যবাদ দেন কি জন্যে? আল্লাহ পাক আপনার রিজিক রাখছে এইখানে, প্রত্যেকটা দানার মধ্যে আপনার নাম লেখা। প্রতি দানায় আমার নাম লেখা? যে দানায় নাম লেখা নাই সেই দানা মুখে দিতে পারবেন না। ভুলক্রমে মুখে দিলেও থু করে ফেলে দিতে হবে। আল্লাহ পাকের এমনই হিসাব। দোকানে পাটি পাতা, তার উপরে পত্রিকার কাগজ বিছানো হয়েছে। শামসু বলল, কম্বলটা গায়ে দেন। গত বছর শীতের সময় 2টা কম্বল পাইছিলাম, কমিশনার সাহেব দিছিলেন। রাতটা কষ্টমষ্ট কইরা পার করেন। রাশেদ বলল, আমি খুব আনন্দ করে রাতটা পার করব। শামসু বলল, আমার পোলা কিন্তু গাতক আছে। গাতক কি? সঙ্গীত যে জানে তারে কয় গাতক। আপনারা শরম পাইতেছে, শরম ভাঙলে গানে টান দিব। খুব ইচ্ছা ছিল তারে খুদে গানরাজে দিব, কেমনে দিতে হয় জানি না বইলা পারলাম না। খুদে গান কি? টেলিভিশনে পোলাপানের গান। যারা ফার্স্ট সেকেন্ড হয় তারা লাখ লাখ টাকা পায়, বাড়ি পায়, তারপর ধরেন লন্ডন যায়, বিলাত যায়। আপনার ছেলে কি ফার্স্ট হওয়ার মতো গান গায়? অবশ্যই। যদি না গায় তাইলে আমি একটা কান কাইট্টা আপনারে দিয়া দিব, আপনি কুত্তারে দিয়া খাওয়াই দিবেন। বাকি জীবন এক গান নিয়ে ঘুরব, এই ওয়াদা করলাম। রাশেদ বলল, খোকা শুনি একটা গান। গামো না? কেন না? আমি আপনারে শর্মাই। বৃষ্টির জোর বেড়েছে, টিনের ছাদে ঝুমুর ঝুমুর শব্দ। রাশেদ বলল, আই এম এ ব্লেসড পারসন, নো ডাউট অফ দ্যাট। হোয়াট অ্যান এক্সপিরিয়েন্স। শামসু বলল, স্যার কি কইছেন বুঝি নাই। বললাম আমি একজন সুখী মানুষ। শামসু বলল, অনেক বকর বকর করেছি স্যার, ঘুম দেন। মশা নাই, ঝুম বৃষ্টির মধ্যে মশা আসে না, আর যদিও আসে মশার কয়েল দিয়ে দিব। বৃষ্টির শব্দ শুনতে শুনতে রাশেদ গভীর ঘুমে তলিয়ে গেল। ঘুমের মধ্যেই শুনল কে যেন গান করছে, মানুষ ধর মানুষ ভজ, শোনো বলি এ পাগল মন, মানুষের ভিতর মানুষ করিতেছে বিরাজন। শামসুর ছেলে গান করছে। শামসু একটু পর পর বলছে, সাব্বাস বেটা, সাব্বাস। স্যার ঘুমাইয়া পড়ছেন, স্যার জাগ না থাকলে পুরস্কার পাইতি। স্বর্গের অপ্সরাদের আরেক নাম কিন্নর। কিন্নরদের আছে ত্রিকাল ভুলানি কণ্ঠ। হতদরিদ্র শামসুর মাতৃহারা শিশুটি পৃথিবীতে এসেছে কিন্নর কণ্ঠ নিয়ে। সেই কিন্নর কণ্ঠ প্রকাশিত হবার জন্যই হয়তো বৃষ্টিস্নাত রজনীতে রাশেদের প্রয়োজন ছিল। প্রকৃতি রাশেদকে নিয়ে এসেছে কিন্নর কণ্ঠের কাছে। প্রকৃতি লীলাময়, তার লীলা বোঝা বড়ই কঠিন। শামসু মিয়া খুব ভোরে ঘুম থেকে উঠে চুলা ধরালো। বৃদ্ধের দলের কেউ কেউ মর্নিং ওয়াকে যাবার সময় তার স্টলে চা খায়, দুধ চিনি ছাড়া লিকার চা, আদা চা এবং লেবু। আজ কেউ আসবে না, এখনো বৃষ্টি পড়ছে, আকাশ ঘন কালো। দীর্ঘজীবন পিয়াসী বৃদ্ধের দল আজ এই বৃষ্টিতে বের হবে না। সকালের প্রথম ব্যবসা মার গেল। রাশেদ জেগেছে, তার চোখ খোলা। শামসু বলল, ঘুম ভালো হয়েছে স্যার? রাশেদ বলল, না, সারা রাত আজে বাজে স্বপ্ন দেখেছি। স্বপ্ন কি দেখছেন? জন্তুর মতো কি যেন কামড়ে কামড়ে আমার পা খাচ্ছে।
আমার প্যারালাইসিস, হাত পা নাড়াতে পারছি না, চিৎকার করে কাউকে ডাকতেও পারছি না, গলা দিয়ে স্বর বের হচ্ছে না। একটা মুরগি সৎকার ব্যবস্থা করেন স্যার। মুরগির সৎকা ব্যাপারটা কি? একটা মুরগি কিনবেন, গরিব মিসকিনরে দিয়া দিবেন, স্বপ্নের দোষ কাটা যাবে। স্যার চা খাবেন? না, আমার ধারণা আমার জ্বর এসেছে, মুখ দিয়ে ভাপ বের হচ্ছে। আপনার কাছে থার্মোমিটার আছে, জ্বর মাপার যন্ত্র? যে না, আমরা গরিব মানুষ, মাথায় হাত দিয়ে জ্বর মাপি। আমার মাথায় হাত দিয়ে জ্বরটা মাপুন তো। শামসু রাশেদের মাথায় হাত রাখলো। রাশেদ বলল, জ্বর আছে? আছে। বেশি? জি বেশি। খুব বেশি? আমার নিজেরও তাই ধারণা। নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। জন্ম থেকেই আমার লাংসে কিছু সমস্যা আছে। আপনি কি আমাকে ভালো কোনো হাসপাতালে নিয়ে যেতে পারবেন? অবশ্যই পারবো। ঢাকার সবচেয়ে বড় হাসপাতালের নাম কি? সেটা তো স্যার জানি না। শামসু লক্ষ্য করলো মানুষটার চোখ লাল, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, মুখ থেকে শা শা শব্দ আসছে। শামসু বলল, কি করি কিছুই তো বুঝতে পারতেছি না। স্যার পানি খাবেন? না, বমি আসছে। আপনি একজন ডাক্তারের ব্যবস্থা করতে পারবেন? স্যার পারবো। ডাক্তারের ভিজিট কেমনে দিব? আমার কাছে ডলার আছে। রাশেদ কথা শেষ করতে পারল না, বমি শুরু করলো। বমির সঙ্গে রক্ত আসছে। শামসু বলল, ইয়া খোদা, এখন কি করি? বাবা, কিন্তু এখন করবোটা কি? কিন্তু বলল, ডাক্তার ডাকো, দৌড় দাও। শামসু দোকান থেকে নেমে দৌড়াতে শুরু করলো। রূপা ছবি আঁকতে বসেছে। জল রঙের ছবি আঁকার আয়োজন অনেক। পেপারে ট্রিটমেন্ট দিয়ে আয়োজনের শুরু। বাথটাবে হ্যান্ডমেড পেপার ভেজানো হয়েছে। ভেজা কাগজ রোদে খানিকটা শুকিয়ে রঙের প্রথম ওয়াশ দিতে হবে। জলরং ছবির বিষয়বস্তু আগেভাগে ঠিক করা কঠিন। ছবি তার নিজের প্রাণে এগিয়ে চলে। তারপরেও রূপা ঠিক করে রেখেছে তার ছবির মূল বিষয় হবে জানালা। জানালা দিয়ে ঘরে রোদ ঢুকছে, এরকম ছবি। ছবির নাম রৌদ্র কিংবা রোদ। রোদের আলাদা কোনো ইংরেজি প্রতিশব্দ নেই। রোদ হচ্ছে সানশাইন। একইভাবে জোছনা মুনশাইন। কবি সাহিত্যিকরা নতুন নতুন শব্দ তৈরি করেন। ইংরেজি ভাষার কেউ রোদ এবং জোছনার কোনো প্রতিশব্দ কেন করলেন না? ভাবতে ভাবতে রূপা একটা শব্দ নিজেই তৈরি করলো। রোদ হলো সুবে, তার ছবির নাম সুবে। কেউ যদি জিজ্ঞেস করে সুবে কি, সে বলবে রোদ। একইভাবে জোছনা হলো মুবে। রূপা ডিকশনারি খুলল। হয়তো দেখা যাবে সুবে বলে কোনো শব্দ আছে। অক্সফোর্ড অ্যাডভান্সড লার্নার্স ডিকশনারিতে সুবে বা মুবে নামে কোনো শব্দ নেই। কাজেই ছবির নাম সুবে রাখা যেতে পারে। আফা, খালুজন আসছে, সাথে একটা মায়া নিয়ে আসছে। মায়াটারে দেখা মনে হয় দোয়াতের কালি দিয়া সিনান কইরা আসছে। এমন কালা মাইয়া আমি বাপের জন্মে দেখি নেই। মা কালীও এই মায়ের কাছে ফর্সা। রূপা উঠে দাঁড়ালো। বাথটাবে কাগজ আরও কিছুক্ষণ ভিজলেও ক্ষতি হবে না। এই মুহূর্তে তার ইচ্ছা করছে বাবার ব্যস্ত মুখ দেখতে। বাবা যেখানেই যান মাইক্রোবাস ভর্তি জিনিসপত্র নিয়ে আসেন। কলার কাঁদি, মানকচু, মাটির হাঁড়িতে জিওল মাছ। একবার 2টা রাজহাঁস নিয়ে এসেছিলেন। ছাড়া পেয়েই 2টা হাঁসের একটা ছুটে এসে রূপার হাঁটুতে ঠোকর দিয়েছিল। রূপা বারান্দায় এসে দাঁড়ালো। হারুন ব্যস্ত ভঙ্গিতে জিনিসপত্র নামাচ্ছেন। একটু দূরে কাপড়ের পুটলি হাতে 10-11 বছরের এক বালিকা। বালিকার গাত্রবর্ণ ঘন কালো, তার মুখ গোলাকার, এতই গোল যে দেখে মনে হয় কাটা কম্পাস দিয়ে আঁকা। গোলাকার মুখের সঙ্গে মিলিয়ে বড় বড় গোল চোখ। গোল চোখে আপনাতেই বিস্ময় ভাব চলে আসে। বালিকার চোখে বিস্ময় নেই, বিষণ্ণতা আছে। হারুন রূপার দিকে তাকিয়ে বললেন, হ্যালো ইয়াং লেডি। রূপা বলল, হ্যালো ওল্ড বাবা। এই কি তোমার ঘড়ি কন্যা? হারুন বললেন, ইয়েস। জীবন্ত ঘড়ি নিয়ে চলে এসেছ? ঘরের টুকটাক কাজ করবে, স্কুলে ভর্তি করিয়ে দেব, পড়াশোনা করবে। বাবা মা ছেড়ে দিল, না দিয়ে করবে কি?
একবেলা খাওয়া জুটে তো 2 বেলা জুটে না, এমন অবস্থা। আমি যখন বললাম মেয়েটাকে আমার কাছে দিয়ে দাও, তার মনে হলো আকাশের চাঁদ হাতে পেয়েছে। মেয়েটাকে কাছে ডেকে তুই একটা কথা বল, ঘড়ির সময় জিজ্ঞেস কর, ওর ভয়টা কাটিয়ে দে। সে ভয় পাচ্ছে না বাবা। ভয় অবশ্যই পাচ্ছে। বস্তি থেকে উঠে আসা মেয়ে, প্রথম ঢাকা শহর এসেছে, ভয় পাবে না মানে? নাম মদিনা, তাই না বাবা? বাবা মা ডাকে লতি। নাম মদিনা, বাবা মা লতি ডাকবে কেন? আমি জানবো কিভাবে? তোমাদের বাড়িতে তার স্ট্যাটাস কি? কাজের মেয়ে? আমাদের বাড়িতে তার স্ট্যাটাস কি? কাজের মেয়ে? তার স্ট্যাটাস হচ্ছে এ গিফটেড চাইল্ড। হারুন গলা উঁচিয়ে ডাকলেন, লতি, এদিকে আসো, তোমার আপার সঙ্গে পরিচয় করিয়ে দিই। মদিনা এগিয়ে গেল। তার আশার মধ্যে কোনো জড়তা নেই। রূপার আবার মনে হলো নতুন পরিবেশে এসে মেয়েটা মোটেই ভয় পাচ্ছে না। ভয় না পেলেও কৌতূহল থাকবে। মেয়েটার চোখে কৌতূহলও নেই। হারুন বললেন, লতি, রাজকন্যার মতো যে মেয়েটাকে দেখছো সে হচ্ছে আমার মেয়ে। তার কথা তোমাকে বলেছি, ছবি আঁকে। আমার মেয়ের নাম রূপা, তাকে তুমি আপা ডাকবে। রূপা বলল, মদিনা, এসো আমার সঙ্গে, আমি জরুরি কিছু কাজ করছি, কাজ করতে করতে গল্প করব। মদিনা মেঝেতে মাথা নিচু করে বসেছে আর চোখে রূপার কাজ দেখছে। রূপা বাথটাব থেকে ভেজা কাগজ মেঝেতে বিছিয়ে দিল। কিছুক্ষণ এক দৃষ্টিতে মদিনার দিকে তাকিয়ে থাকলো। মদিনাও চোখ তুলে তাকালো। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে। রূপা বলল, নতুন জায়গায় এসে তোমার কি ভয় লাগছে? মদিনা মুখে কিছু বলল না, তবে মাথা নেড়ে জানালো তার ভয় লাগছে না। রূপা বলল, ভয় লাগার কিছু নেই, আমার বাবা অত্যন্ত ভালো মানুষ। ভালো মানুষের ছেলেমেয়েরাও ভালো মানুষ হয়, আমিও ভালো মেয়ে। মদিনা বলল, আপনি যে ভালো মেয়ে আমি জানি। রূপা বলল, কিভাবে জানো? মদিনা জবাব দিল না। রূপা বলল, এ বাড়িতে তোমার প্রধান কাজ কি হবে জানো? তোমার প্রধান কাজ হবে আমাকে সাহায্য করা। কাগজ পানিতে ভেজানো, শুকানো, বোর্ডে কাগজ বসিয়ে টেপ লাগানো, রঙের টিউবের মুখ বন্ধ করা, ব্রাশ পরিষ্কার করা, এইসব। আমি কি করি দেখবে, দেখে দেখে শিখবে। মদিনা ঘাড় কাত করে জানালো সে শিখবে। তুমি কি লেখাপড়া জানো? ক্লাস 5 পাস করছি, খুব ভালো। এখন তুমি একটা কাজ করো, তোমার এই মুহূর্তে কি কি লাগবে একটা কাগজে লিখে আমার কাছে দাও, আমি আনিয়ে দেব। একই সঙ্গে তোমার হাতের লেখারও একটা পরীক্ষা হবে। আমার কিছু লাগবে না। অবশ্যই লাগবে, তুমি খালি পায়ে এসেছো। তোমার একজোড়া স্যান্ডেল লাগবে, টুথপেস্ট, ব্রাশ লাগবে, মুখে মাখার ক্রিম লাগবে, নারিকেল তেল লাগবে, সাবান, তোয়ালে লাগবে। মদিনা হাসল। রূপা লক্ষ্য করল মেয়েটার হাসি অস্বাভাবিক সুন্দর। বেশিরভাগ মানুষ যখন হাসে শুধু তাদের ঠোঁট হাসে, চোখ হাসে না। এই মেয়েটার ঠোঁট এবং চোখ একসঙ্গে হাসছে। আফা, একটা কথা বলবো? বলো। আপনার এ বাড়িতে ভূত আছে, তাই নাকি? জি, খারাপ ভূত। ভূতের ভালো খারাপ আছে? তুমি কি ভূতটাকে দেখতে পাচ্ছ? ঘরের কোনায় খাড়াইয়া আপনার দিকে তাকায়া ছিল, এখন নাই। রূপার হাতের কাজ বন্ধ করে কিছুক্ষণ মদিনার দিকে তাকিয়ে বলল, মদিনা শোনো, ভূত প্রেত রাক্ষস খোকস এইসব পৃথিবীতে নেই। মানুষ কল্পনা করতে ভালোবাসে বলে এইসব কল্পনা করে। তুমি এখন মলিনার কাছে যাও, মলিনা দেখিয়ে দেবে তুমি কোথায় থাকবে। তোমাকে যে লিস্ট করতে বলেছি লিস্টটা করবে। মলিনাকে বলো আমাকে 1 কাপ চা বানিয়ে দিতে। তুমি কি চা বানাতে পারো? না। মলিনার কাছ থেকে শিখে নেবে কিভাবে চা বানাতে হয়। পারবে না? পারবো। রূপা মদিনার দিকে তাকিয়ে হঠাৎ অন্যরকম গলায় বলল, আমার চোখের দিকে তাকিয়ে থেকে বলো কয়টা বাজে। মদিনা বলল, বলতে পারবো না, বাবা বলেছিল জিজ্ঞেস করা মাত্র তুমি সময় বলো।
সবসময় পারি না, মাঝে মাঝে পারি। আচ্ছা যাও। মদিনা উঠে দাঁড়ালো, নিচু গলায় বলল, আফা, ভূতটা আবার আসছে, ওই যে কোনায় খাড়ায়া আছে। রূপা বলল, ভূত ভূতের মতো দাঁড়িয়ে থাকুক, তোমাকে যা করতে বলেছি করো। দুপুরে খেতে বসে হারুন বললেন, ওই ছেলে রাশেদ না ফাশেদ, কি যেন নাম, সে কি তার জিনিসপত্র নিয়ে গেছে? রূপা বলল, না। কতদিন হলো গেছে? 3 দিন 2 রাত। টেলিফোনে কোনো খোঁজ খবর করেছে? না। হারুন বিস্মিত গলায় বললেন, আশ্চর্য তো। রূপা বলল, আশ্চর্যের কিছু নেই, উনি ইচ্ছা করেই এটা করছেন। আমার ওপর মানসিক চাপ দেওয়ার চেষ্টা, জিনিসপত্র ফেলে রেখে মেন্টাল প্রেশার। তোকে মেন্টাল প্রেশার সে কেন দিবে? তুই তার কে? আমি তার কেউ না। তিনি আমার ওপর মানসিক চাপ কেন দেবেন তাও জানি না। হয়তো তিনি এক ধরনের খেলা খেলছেন। কিছু মানুষ আছে আশেপাশের মানুষদের নিয়ে খেলতে পছন্দ করে, যেমন তুমি। তুমি জীবন্ত ঘড়ি নিয়ে চলে এসেছো, এটা তোমার খেলার একটা অংশ। তাকে নিয়ে এসেছো তোমার সব আগ্রহের সমাপ্তি। তোর জ্ঞান তো বেশি হয়ে যাচ্ছে, কিছুদিন পর তোকে আর রূপা ডাকা যাবে না, ডাকতে হবে জ্ঞানরূপা। জ্ঞানরূপার নাম আমার পছন্দ হয়েছে বাবা, থ্যাংক ইউ। ওই ছেলেকে খুঁজে বের করতে হবে। আমার নেক্সট প্রজেক্ট অপারেশন রাশেদ কিংবা ফাশেদ হান্ট। রূপা বলল, ঢাকা শহরে 1 কোটি মানুষ বাস করে। কেউ যদি 1 কোটি মানুষের মধ্যে লুকিয়ে থাকতে চায়, সে সারা জীবন লুকিয়ে থাকতে পারবে। হারুন বললেন, কোনো বুদ্ধিমান লোক চেষ্টা করলে খুঁজে বের করতে পারবে। রূপা বলল, বাবা, তুমি বুদ্ধিমান মানুষ না, তুমি পারবে না। আমি বুদ্ধিমান না? না, যে কবিতায় ইতিহাসের বই লেখে সে বুদ্ধিমান না। হারুন কঠিন গলায় বললেন, আমি গাধা মানব? রূপা বলল, বাবা, তুমি রেগে যাচ্ছ। আমি তাকে কিভাবে খুঁজে বের করব শোন। ছবি দিয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেব, শিরোনাম হবে, রাশেদ কিংবা ফাশেদ তোমাকে খুঁজছি। রূপা বলল, বারবার রাশেদ কিংবা ফাশেদ বলবে না, তার নাম রাশেদ। এখন বল, তার ছবি কোথায় পাবে? এখন বলো, তার ছবি কোথায় পাবে? থানার ডায়েরি করাবো, পুলিশ ছবি জোগাড় করবে। তোমার কি ধারণা ডায়েরি করানোর সঙ্গে সঙ্গে থানার সব পুলিশ হাতে রাশেদ সাহেবের ছবি নিয়ে তাকে খুঁজতে বের হয়ে যাবে? হারুন বললেন, আচ্ছা যা, তাকে খুঁজে পাওয়া যাবে না এটা মানলাম। আমি যে একজন গাধা মানব সেটাও মানলাম। হারুন কিছু বলতে যাচ্ছিলেন, তখন হন্তদন্ত হয়ে মলিনা ঢুকলো। তার হাতে রূপার মোবাইল ফোন সেট। মলিনা বলল, আফা, আম্মার টেলিফোন করছেন। রূপার মা টেলিফোন করলেই মলিনার মধ্যে অস্বাভাবিক ব্যস্ততা দেখা যায়। রূপা বলল, মাকে বল আমি ভাত খাচ্ছি, এখন টেলিফোন ধরবো না। তোমাকে আগেও বলেছি খাওয়ার সময় আমাকে টেলিফোন দিবে না। হারুন বললেন, তুই যে কাজটা করলি তা অভদ্রতা এবং অসভ্যতা। বাইরের কেউ টেলিফোন করেনি, তোর মা টেলিফোন করেছে, নিশ্চয়ই জরুরি কোনো কথা। রূপা বলল, যে কোনো কথা জরুরি ভাবলে জরুরি, না ভাবলেই জরুরি না। এটা কার কথা? জ্ঞানরূপার কথা। হারুন রাগী গলায় বললেন, এইসব বাণীগুলি তুই একটা খাতায় লিখে ফেল, আমি নিজ খরচে ছাপিয়ে দেব। 21শে ফেব্রুয়ারি বইমেলায় বের হবে। বইয়ের নাম হবে কথামৃত, লেখিকা জ্ঞানরূপা। রেগে রেগে কথা বলছো কেন বাবা? তুই তোর মার সঙ্গে অভদ্রতা করেছিস দেখে রাগ উঠেছে। সন্তানরা বাবা মার সঙ্গে অভদ্রতা করবে এটা আমার পছন্দ না। রূপা বলল, বাবা মা অকারণে আমার ওপর রাগ করবে এটাও আমার পছন্দ না। কাজেই এখন অপছন্দে কাটাকাটি। রূপার মার নাম শায়লা খানম, বাংলা সাহিত্যে MA। তিনি স্কুল শিক্ষক, বাবার 5 ছেলে মেয়ের সর্বশেষ জন। তরুণী বয়সে অসম্ভব রূপবতী ছিলেন, এখনও সেই রূপ ধরে রেখেছেন। হারুনের ধারণা এখন শালা আগের চেয়েও রূপবতী। যত দিন যাচ্ছে ততই নাকি তার রূপ বাড়ছে। রূপার যখন 7 বছর বয়স, তখন এক ঝড় বৃষ্টি রাতে তিনি রূপার ঘরে ঢুকলেন, নরম গলায় বললেন,
ভয় লাগছে নাকি মা? রূপা বলল, হ্যাঁ। শায়লা বললেন, ভয় লাগারই কথা, মনে হচ্ছে কাছের কোথাও বাজ পড়ছে। রূপা বলল, আজ রাতে তুমি আমার সঙ্গে ঘুমাবে? শায়লা বললেন, হ্যাঁ। রূপার আনন্দের সীমা রইল না। রূপার ঘরটা সুন্দর করে সাজানো, ফ্যানের হুক থেকে একটা দোলনা ঝুলে। রূপার খাটটা কুষ্টিয়ার এক জমিদার বাড়ি থেকে কেনা। খাটের চারদিকে আয়না বসানো। খাটে বসলেই আয়নায় অনেকগুলি রূপা দেখা যায়। কিন্তু রূপা তার ঘরে রাতে একা ঘুমোতে তার খুব ভয় লাগে। আকবরের মা কাজের বুয়া মেঝেতে বিছানা করে রূপার সঙ্গেই ঘুমায়। তারপরেও রূপার ভয় যায় না। শুধু মা পাশে থাকলে তার ভয় লাগে না। রাতের খাবার শেষ করে শায়লা রূপার সঙ্গে ঘুমোতে এলেন। রূপা মাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমার আর ভয় লাগছে না মা। শায়লা বললেন, খুব ভালো। রূপা বলল, মা গল্প বলো। শায়লা বললেন, গল্প না, আজ রাতে তোমার সঙ্গে জরুরি কিছু কথা বলি, মন দিয়ে শোনো। রূপা বলল, আচ্ছা, শুধু যখন বজ্রপাত হবে তখন মন দিয়ে শুনতে পারবো না। শায়লা বললেন, জরুরি কথা হচ্ছে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তোমাকে ঠিক করতে হবে তুমি আমার সঙ্গে যাবে নাকি তোমার বাবার সঙ্গে থাকবে। তুমি কোথায় যাবে? চিটাগাং। সেখানের এক কলেজে আমি চাকরি পেয়েছি। যাবে আমার সঙ্গে? রূপা বলল, না, স্পষ্ট করে বলো, আমি তোমার সঙ্গে যাব। রূপা কি বলল বোঝা গেল না। সেই সময় প্রচণ্ড বজ্রপাত হলো। শায়লা বললেন, এখন কি কবিতা বলে তোমাকে ঘুম পাড়াবো? রূপা বলল, শায়লা রূপার মাথায় হাত বোলাতে বোলাতে কবিতা শুরু করলেন। সব মায়েরা সন্তানদের ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়ান। শায়লা কবিতা আবৃত্তি করেন। একটি কবিতায় আবৃত্তি করেন, দিনের আলো নিভে এলো সূর্যি ডুবে ডুবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের ওপর মেঘ করেছে রঙের ওপর রং, মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো টং টং। একটি কবিতায় আবৃত্তি করেন, দিনের আলো নিভে এলো সূর্যি ডোবে ডোবে, আকাশ ঘিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে, মেঘের ওপর মেঘ করেছে রঙের ওপর রং, মন্দিরেতে কাঁসর ঘণ্টা বাজলো ঠং ঠং। পরের অংশ রূপার কাছে অস্পষ্ট। রূপা দেখল এক সন্ধ্যাবেলা তার মা ব্যাগ সুটকেস নিয়ে চলে যাবার প্রস্তুতি নিচ্ছেন। যদিও তিনি বলেছেন চিটাগাং যাবেন, আসলে তা না, তিনি থাকবেন ঢাকাতেই। আকবরের মা বুয়া রূপাকে আড়ালে ডেকে নিয়ে বলল, তোমার বাপ মার সারাসারি হয়েছে। রূপা বলল, ছাড়াছাড়ি কি? ছাড়াছাড়ি হইল তালাক। তারার তালাক হয়েছে। তালাক কি? তোমার মা অন্য এক লোকরে হাঙ্গা বইছে। হাঙ্গা বইছে মানে কি? অত কিছু বলতে পারবো না, তোমার কপাল ভাঙছে। পুরো বিষয়টা হারুন মেয়েকে ব্যাখ্যা করলেন, সুন্দর করেই ব্যাখ্যা করলেন। তিনি মেয়েকে বললেন, তোমাদের ক্লাসে এমন কি কেউ আছে যাকে তুমি সহ্য করতে পারো না, দেখলেই রাগ লাগে? রূপা বলল, আছে, সুমি নাম। সে কি করে? পেন্সিল দিয়ে আমাকে খোঁচা দেয়। একদিন আমার স্যান্ডেলে থুতু দিয়েছিল, আমার অঙ্ক বইয়ের পাতা ছিঁড়েছে। সুমি অন্য সেকশনে চলে গেলে ভালো হয় না? খুব ভালো হয় বাবা, তোমার মার সঙ্গে আমার এই অবস্থা হয়েছে। তোমার মা চলে গেছেন অন্য সেকশনে। মা তো আমাকে পেন্সিল দিয়ে খোঁচা দেয় না, বড়রা পেন্সিলে খোঁচা দেয় না, কথা দিয়ে খোঁচা দেয়। তোমার মা কথার খোঁচা দেন, আমিও দিই। খোঁচাখুচি করতে করতে দুজনই ক্লান্ত। তোমার মা অনেক বেশি ক্লান্ত বলেই এখন অন্য এক ভালো মানুষকে বিয়ে করেছেন, বুঝেছ? তোমার মা চাচ্ছেন তুমি তাদের সঙ্গে গিয়ে থাকো, আমিও তাই চাচ্ছি। তোমার বয়স খুব কম, এই বয়সের ছেলে মেয়েদের জন্য মায়ের আদর দরকার। মা, তুমি কি যাবে তোমার মার সঙ্গে? রূপা বলল, না। হারুন বললেন, তোমার জন্য যা ভালো হয় তাই তোমার করা উচিত। তোমার জন্য যা ভালো হলো তোমার মার সঙ্গে থাকা। আমি প্রতি সপ্তাহে তোমাকে দেখতে যাব, খেলনা চকলেট এইসব নিয়ে যাব। আমি মার সঙ্গে থাকবো না, তোমার সঙ্গে থাকবো। রূপা, তুমি তোমার মায়ের মতোই জেদি হচ্ছ। আমি তোমার সঙ্গে থাকবো।
আচ্ছা যাও, আমার সঙ্গে থাকবে। একটু বড় হও, দেখবে কত ধানে কত চাল। আমি কথার খোঁচা দিতে শুরু করব, তুমি পলাবার পথ পাবে না। শায়লা মেয়েকে নিজের কাছে রাখার অনেক চেষ্টা করেছিলেন, কোনো লাভ হয়নি। রূপা তার মাকে টেলিফোন করলো। শায়লা বললেন, তোর খবর কি? রূপা বলল, ভালো, জরুরি একটা বিষয় নিয়ে তোর সঙ্গে কথা বলতে চাচ্ছিলাম। বলো। কথাটা তোর বাবার বিষয়। সে আশেপাশে নেই তো? না। তোর বাবা ইদানিং খুব বিরক্ত করছে। কি করছে? মাছ পাঠাচ্ছে, তরি তরকারি পাঠাচ্ছে, টেলিফোনে খোঁজ খবর করছে। ব্যাপারটা আমার কাছে ভালো লাগে না। টগরের বাবার কাছেও না। টগরের বাবা অতিমাত্রায় ভদ্র, সে এখন কখনো কিছু বলবে না, কিন্তু সে যে বিরক্ত হচ্ছে তা বোঝা যাচ্ছে। এ মাসে 12 তারিখ সে কি করেছে তা কি জানিস? জানি না। আমাকে দামি একটা শাড়ি পাঠিয়েছে। 12 তারিখ তোর বাবার সঙ্গে আমার বিয়ে হয়েছিল, এই উপলক্ষে শাড়ি। এখন ব্যাপারটা আমার জন্য কতটা অস্বস্তিকর বুঝতে পারছিস? যে বিয়ের অস্তিত্বই নেই সেই বিয়ের দিন আবার কি? Subscribe. Okay.